লাস্ট ক্লাসে আমাদের যে এপি এমপির মধ্যে রিলেশনস, এমপি টিপির মধ্যে রিলেশনস সেটা হয়ে গেছিলো, এবং তার উপর বেস করে যে কার্ভটা তৈরি হয় রিলেশনশিপের উপর বেস করে সেটা আমাদের বোঝা হয়ে গেছিলো। তো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন টু এ ফ্যাক্টর অর লস অফ রিটার্ন টু এ ভেরিয়েবল ফ্যাক্টর। কারণ ফ্যাক্টর বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর, দ্যাট ইজ লেবার। ঠিক আছে, তো রিটার্ন টু এ ফ্যাক্টর মিনস চেঞ্জ ইন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি অফ এ গুড when the quantity of one factor is increased while that of the other factors remain constant. তো আজকে রিটার্ন টু এ ফ্যাক্টর বলতে কী বোঝা, যতগুলো ফ্যাক্টরস আছে তার মধ্যে একটা ফ্যাক্টরস চেঞ্জ করবি, তার সাথে সাথে প্রোডাকশনস বাড়বে, আর অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরসগুলো থাকবে সেগুলো কনস্ট্যান্টই থেকে যাবে। ঠিক আছে, ইট ইজ দ্য শর্ট টার্ম ফেনোমেনন। শর্ট টার্ম ফেনোমেনন মানে হচ্ছে এটা হচ্ছে শর্ট টার্ম পিরিয়ডের জন্য এটা অ্যাপ্লিকেবল। দেয়ার আর থ্রি পসিবিলিটিস অফ রিটার্ন টু এ ফ্যাক্টর। তিনটে পসিবিলিটি হতে পারে। একটা কি, ইনক্রিজিং রিটার্ন টু এ ফ্যাক্টর। ঠিক আছে, ফার্স্ট সিচুয়েশনে কি, যখন নাকি তুই আরও লেবার বাড়তে থাকবি তখন তোর রিটার্নটা বাড়তে থাকবে, ইনক্রিজ হতে থাকবে। একটা সময় আসবে কি, সেটা একখানা কনস্ট্যান্ট সিচুয়েশনে চলে যাবে, অর্থাৎ ন্যাচুরাল কন্ডিশনসে চলে যাবে। ঠিক তারপরে যখন নাকি তুই লেবারকে আরও ইনক্লুড করতে থাকবি তখন তোর কী হবে, সেই ফ্যাক্টরটার জন্য কিন্তু রিটার্নটা কমতে থাকবে। তার মানে এই তিনটে সিচুয়েশনসই হয়। ঠিক আছে, তার মানে এটাই আমরা পড়লাম যে দেয়ার আর থ্রি পসিবিলিটিস অফ রিটার্ন টু এ ফ্যাক্টর। একটা হচ্ছে ইনক্রিজিং রিটার্ন টু এ ফ্যাক্টর, নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন টু এ ফ্যাক্টর, থার্ড হচ্ছে ডিমিনিশিং রিটার্ন টু এ ফ্যাক্টর। এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই, একবার রিড করে নিবি। এইবার যেইটা তোদের পরীক্ষায় আসার চান্স হিউজ, সেটা হচ্ছে এই পয়েন্টটা, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এই ল অফ ভেরিয়েবল প্রপোর্শনসটা কি একটুখানি বুঝি। এটা দেখ, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন এই যে যেটা রয়েছে সেটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে মিনিংটা এরকম দাঁড়িয়ে আসছে যে একটা ল মানে নিয়ম, রুল। ঠিক আছে, কি রিলেটেড, ভেরিয়েবল প্রপোর্শন। ভেরিয়েবল মানে ডিফারেন্ট ডিফারেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, আর প্রপোর্শন মানে রেশিও। তাহলে আমরা যেটা পড়ছি সেটা কিসের ওপর মানে কোন টপিকটা নিয়ে পড়ছি, লস অফ রিটার্ন, তার মধ্যে রিটার্ন টু এ ফ্যাক্টর। ভালো মতন বুঝবি। তার মানে আজকে যদি রিটার্নটাকে বাড়াতে হয় তাহলে একটা ফ্যাক্টরকে কনস্ট্যান্টলি বাড়াতে হবে, আর অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরসগুলো থাকবে সেগুলো কনস্ট্যান্ট থেকে যাবে। আর এটার ফলে কি হবে, আস্তে আস্তে তো রিটার্ন, যেটা তিনটে সিচুয়েশন, প্রথমে তো রিটার্নটা বাড়তে থাকবে, সেকেন্ড হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে, তারপর ডিমিনিশিং মোডে চলে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, আমরা যখন একটা টেবিল স্টাডি করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে যেটা লেবার, যেটাকে আমরা ভেরিয়েবল ফ্যাক্টর হিসেবে ধরেছিলাম, আর কে যেটা ক্যাপিটাল, যেটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ধরেছিলাম, এটাকে কিন্তু আমি বারবার বাড়াচ্ছিলাম আর এটাকে কনস্ট্যান্ট হিসাবেই আমি কিন্তু রেখে দিয়েছিলাম। ঠিক আছে, যার পরিণামে আমি তিনটে সিচুয়েশন পেয়েছি, একটা ইনক্রিজিং রিটার্নের মধ্যে, একটা কনস্ট্যান্ট, আর আরেকটা হচ্ছে ডিমিনিশিং। তাই তো, এইগুলোর কম্বিনেশনসে তো এইভাবেই রিটার্নসগুলো আসছিল আমাদের কাছে। তাহলে এইখানে ক্যাপিটালটা আমি 10 ধরলাম, এখানে 1 ধরলাম, তারপর আমরা কি করলাম, লেবারটাকে 2 করলাম, এটা স্টিল 10, এটা 3, এটা স্টিল 10। তার মানে এইখানে যদি আমি একটা এদের দুজনের মধ্যে রিলেশন তৈরি করি তাহলে কি আসছে, 1:10, 2:10, 3:10। তাহলে এই রিলেশনসগুলো তো তৈরি হচ্ছে, আর এই রিলেশনসগুলোর ওপর বেস করে তো রিটার্নের মধ্যে তিনটে সিচুয়েশনস আমরা ফলো করতে পারছি। তার মানে আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা প্রপোর্শন, আর এটার ওপর বেস করে আলাদা আলাদা ইনকাম। সেটাই বলা হচ্ছে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। যখন ডিফারেন্ট ডিফারেন্ট তুমি রেশিও তৈরি করছো ভেরিয়েবল ফ্যাক্টর আর ফিক্সড ফ্যাক্টরের মধ্যে, তখন তুমি এইভাবেই তুমি রিটার্নটা পাবে। এর জন্যই বলছে এটা হচ্ছে একটা ল, যেহেতু তুমি এটাই সবসময় অ্যাচিভ করবে যখন একটা ভেরিয়েবল ফ্যাক্টরকে বাড়াতে থাকবে আর একখানা ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকবে, তখন এইভাবে তুমি রিটার্নটা পাবে। যেহেতু এইভাবেই তুমি রিটার্নটা পাবে, তার মানে এটাকে আমি বলতেই পারি একটা ল। ব্যাস, দেখ একবার পড়ে নি। The variations in output that result from applying different quantities of a variable factor to a given quantity of a fixed factor. ভেরিয়েবল ফ্যাক্টরের সাথে যখন নাকি একটা গিভেন কোয়ান্টিটি অফ ফিক্সড ফ্যাক্টর, সেই কম্বিনেশনসে যে রিটার্নটা পাওয়া যায় আর তার মধ্যে যে ভেরিয়েশনসটা থাকে সেইটাই ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। আর সামড আপ ইন এ ফর্ম অফ এ হাইপোথিসিস অর ল, এটাকে একখানা ধরে নেওয়া হচ্ছে একখানা ল এর মতো, known as the law of variable proportion. Law of variable proportion is an extension of
হোয়াট ইজ মোর পপুলারলি নোন অ্যাজ দ্য ল অফ ডিমিনিশিং রিটার্ন। কারণ আমরা জানি যখন একটা জিনিসকে তুই প্রচুর পরিমাণে মানে ভেরিয়েবল ফ্যাক্টরটাকে যখন তুই বাড়াতে থাকবি আস্তে আস্তে সেখান থেকে রিটার্নটা কমতে থাকে। তো আজকে যেটা ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস তার আরেকটা নাম কি ল অফ ডিমিনিশিং রিটার্ন অফ ক্লাসিক্যাল ইকোনমিক্সট। ঠিক আছে, ইট অকুপাইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন ইকোনমিক্স থিওরি। ইট এক্সামাইন হাউ দ্য আউটপুট উইল ভ্যারি in the short run as we apply more of a variable factors to the given quantity of a fixed factor. The term variable proportions in the law of variable proportions indicates changes in the proportions of fixed and variable factor যেটা আমরা এখানে করেছিলাম 1:10, 2:10, 3:10 ভেরিয়েবল ফ্যাক্টরসের সাথে ফিক্সড ফ্যাক্টরের যেই রিলেশনশিপটা। ঠিক আছে, factor when the defined quantities of a variable factor say labor are applied to a given quantity of a fixed factor say capital, the proportions in which the two factors are combined মানে দুটো তো রিলেশনস আলটিমেটলি প্রোডাক্টে বেরিয়ে আসবে আর বিং চেঞ্জড ইন আওয়ার এক্সাম্পল। তারপর এটা একটুখানি পড়ে নেবি, ব্যাপারটা বুঝতে পেরেছিস? ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস অথবা ল অফ ডিমিনিশিং রিটার্নস। দেখ এখানে কি আছে, দ্য ল অফ ভেরিয়েবল প্রপোর্শন স্টেট দ্যাট as more and more unit of a variable factors are applied to a given quantity of a fixed factor, total product may increase at an increasing rate initially প্রথম দিকে, but eventually ঠিক তারপরে it will increase at a diminishing rate টিপি। প্রথম দিকে ইনক্রিজিং রেটে বাড়তে থাকবে, তারপর একটা সময় পরে সেটা ইনক্রিজ হবে কিন্তু সেটা ডিক্রিজিং রেটে। এই যে আমরা যেটা বললাম ল অফ ডিমিনিশিং রিটার্ন বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস, যখনই কোনো একটা ল হয় তখনই তার পেছনে কিছু অ্যাজাম্পশনস থাকে, ঠিক আছে, বা হাইপোথিসিস থাকে। সেই সমস্ত অ্যাজাম্পশনসগুলো দেখ কি, দ্য ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস ইজ বেসড অন সার্টেন অ্যাজাম্পশনস অ্যান্ড দেয়ারফর ইট অপারেটস আন্ডার দিস অ্যাজাম্পশনস। মানে এই ধরনের কন্ডিশনসগুলো যদি ফুলফিলড হয় তাহলেই ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস বা ল অফ ডিমিনিশিং রিটার্নটা কাজ করবে, আদারওয়াইজ না। ফার্স্ট, দ্য স্টেট অফ টেকনোলজি ইজ গিভেন অ্যান্ড রিমেন আনচেঞ্জ। স্টেট অফ টেকনোলজি কথাটা মানে কি, ক্যাপিটালকেই তো ডিনোট করছে, তার মানে এটা কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। সেকেন্ড, ইট ইজ অ্যাজুম দ্যাট সাম ইনপুটস আর কেপ্ট ফিক্সড ওয়াইল আদার্স আর ভ্যারিড। এটা তো বলে দিয়েছে, ধরে নেওয়া হচ্ছে কিছুগুলো ফিক্স থাকবে আর কিছু ভ্যারিয়েবল। ইট ইজ দেন অনলি দ্যাট দ্য ফ্যাক্টর প্রপোর্শনস ক্যান বি চেঞ্জ। তখনই সে না যে ফ্যাক্টার্স প্রপোর্শনস হবে সেগুলো চেঞ্জ হবে, যেরকমভাবে 1:10, 2:10 একটা কনস্ট্যান্ট বলেই তো আরেকটা চেঞ্জ হচ্ছে। আজকে যদি দুটোই চেঞ্জ হতো তাহলে কি কখনো প্রপোর্শনস আলাদা আলাদা হতেই পারতো না, হয়তো দেখ এরকমও সিচুয়েশন হতো 1:10 হতো, তো 1:10 সেকেন্ডেরটা হয়ে যেত ধর 5:, মানে এমন একটা ওখানে এসে বললো 1-এর জায়গায় 5 আর ওই জায়গাটা এসে পড়লো 10-এর জায়গায় 50, তো তখনও তো তার মানে সে 1:10ই থেকে যাবে। এর জন্যই বলছে একটা ফ্যাক্টরকে কনস্ট্যান্ট থাকতে হবে, আরেকটা ফ্যাক্টরকে ভেরিয়েবল থাকতে হবে, তাহলে গিয়ে এই আলাদা আলাদা বা ডিফারেন্ট আমরা প্রপোর্শনসগুলো পাবো। থার্ড, it is assumed that technology is such that it is possible to change the factors of proportions. Obviously, the law will not apply in situations where the factors of productions must be used in fixed proportions. এটা একটা ব্যাপার আছে যে যেই প্রপোর্শনসে চেঞ্জ হচ্ছে, মানে আমরা প্রথমে দেখলাম 1:10, তারপর দেখলাম 2:10, প্রত্যেকটার ক্ষেত্রে যে আবার এই সেম প্রপোর্শনসেই চেঞ্জ হবে তার কোনো মানে নেই, সেটার মধ্যে ডিফারেন্স থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, it is assumed that all the units of the variable factors are homogeneous and are equally efficient. কথাটার মানে কি, মানেটা হচ্ছে ফার্স্ট যে লেবারটাকে নিলে সেই লেবারটা সেকেন্ড যে লেবারটাকে নিলি, দুটো লেবারের যে এফিসিয়েন্সি লেভেল সেই এফিসিয়েন্সি লেভেলের মধ্যে যাতে কোনো রকম পার্থক্য না থাকে, দুটোই যাতে হোমোজিনিয়াস হয় আর দুটোই যেন ইকুয়ালি এফিসিয়েন্ট হয়। নয়তো তুই তো এমনি বলে দিবি প্রথমে যে 1:10 করবি তো বলে দিতেই পারিস 1-এ যে রয়েছে সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, সেকেন্ড যে অ্যাড হলো সে একজন লেবার, তো দুজনের এফিসিয়েন্সি লেভেলের মধ্যেই তো ডিফারেন্স আছে, তাহলে কি তুই ল অফ ভেরিয়েবল প্রপোর্শনসটা অ্যাপ্লাই করবি কীভাবে? এই কারণেই বলছে যে ভেরিয়েবল ফ্যাক্টর হিসেবে তুমি যে জিনিসটাকে নিয়েছো সেগুলো যাতে প্রতিটাই হোমোজিনিয়াস হয় আর যেন প্রত্যেকটাই ইকুয়ালি এফিসিয়েন্ট হয়। বুঝতে পেরেছিস? এখানে তারপর আছে ইলাস্ট্রেশনস অফ ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস, এখানে রয়েছে, এটার ওপর বেস করেই আমরা এই যে পেছনে যে গ্রাফটা শিখেছিলাম এই জিনিসটাই আসবে, মানে রিলেশনস আর আরেকটা হচ্ছে গিয়ে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস, এগুলোর ওপর বেস করেই এটা হবে। আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি যে আমরা টিপি আর এমপি যখন রিলেশনসটা পেয়েছিলাম তখন আমরা দেখেছিলাম এমপি যখন বাড়ে সেই সিচুয়েশানে টিপিটা বাড়ে কী রেটে? ইনক্রিজিং রেটে, অর্থাৎ ইনক্রিজিং রেট। তারপর যখন এমপিটা কমে বাট স্টিল পজিটিভ
তখনও টিপিটা বাড়ে, বাট ডিক্রিজিং রেটে। বোঝা গেল? তার মানে এই যে টিপির এই সিচুয়েশন, এটা হচ্ছে ইনক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট, তারপর এই সিচুয়েশনটা হচ্ছে কি ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট। তারপর এটা ম্যাচুরিটি কন্ডিশনস টিপির, যখন নাকি এমপি জিরো, তারপর যখন এমপি নেগেটিভ, তখন টিপি নেগেটিভ নিচের দিকে নামতে থাকে, ডিক্রিজ হতে থাকে। তাহলে এই যে এই পয়েন্টটা, যেই পয়েন্টে টিপিটা ইনক্রিজিং রেট থেকে ডিক্রিজিং রেটে কনভার্ট হচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। কথাটা বুঝতে পেরেছিস? এগুলো কিন্তু ছোটো ছোটো 2 নম্বরের কোশ্চেন্স আসে, বুঝতে পেরেছিস? তো এটাকে একটু ভালো করে দেখে নিবি, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে? তো এইখানে আমরা দেখলাম 3 স্টেজেস অফ প্রোডাকশনস। প্রথমে কি, এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, যে প্রথমে প্রোডাকশনস বাড়তে থাকে, তারপর মানে রিটার্নটা বাড়তে থাকে, তারপর কনস্ট্যান্ট হয়, তাই তো? ইনক্রিজিং হয়, তারপর কনস্ট্যান্ট, তারপর ডিমিনিশিং, তারপর নেগেটিভ রিটার্ন। তো এইখানে 3টে রিটার্ন দিয়েছে দেখ। আচ্ছা যাই হোক, এখানে রিটার্নটা বলতে না আমরা টিপিটাকে কনসিডার করে নেবো, কারণ টোটাল প্রোডাকশনসটাকে, কারণ আলটিমেটলি যে একটা ফার্মের ইনকাম সেটা তো টোটাল প্রোডাক্টের থেকেই আসবে, তাই কি না? কথাটা বুঝতে পারলি? এই কারণে টোটাল প্রোডাকশনস যদি প্রথম দিকে বাড়তে থাকে, তো তার মানে স্টেজ অফ ইনক্রিজিং রিটার্ন। তারপর টোটাল প্রোডাক্ট কী হচ্ছে, তারপর টোটাল প্রোডাক্ট কমছে। যেমন দেখ না, আজকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল প্রোডাক্ট কিন্তু বেড়েছে, সেটা যাই রেটে বাড়ুক না কেন, যেমন এটা ইনক্রিজিং রেটে, এটা ডিক্রিজিং রেটে, কিন্তু বেড়েছে তো তার মানে এই জায়গাটায় রিটার্নটা ইনক্রিজিং রিটার্ন, এখান থেকে এতটুকুনি পর্যন্ত। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা নেই। তারপর ঠিক এরপর থেকে কি স্টেজেস অফ ডিমিনিশিং রিটার্ন, তারপর আস্তে আস্তে যেহেতু টোটাল প্রোডাক্টই কম পরিমাণে তৈরি হচ্ছে, তো অটোমেটিক্যালি কোম্পানি যে রিটার্নটা হবে সেটাও আস্তে আস্তে কমতে থাকবে। তারপর যেটা হতে থাকবে সেটা হচ্ছে স্টেজেস অফ নেগেটিভ রিটার্ন, কারণ এতটাই বেশি কাজটা তৈরি করার জন্য লেবারকে ঢুকিয়ে নেওয়া হয়েছে, তারা তো ততটা প্রোডাকশানস করতেই পারছে না। উল্টো কি হচ্ছে, যারা বিজনেস করছে তাদের উল্টো ওই লেবার্সদের পেছনে বেশি ওয়েজেস চলে যাচ্ছে, তার মানে রিটার্নটা কী আসছে, নেগেটিভ রিটার্নস। কারণ কি রিটার্ন বলতে আমরা কী বুঝি, টোটাল প্রোডাকশনস মাইনাস, মানে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। তো প্রথম দিকে বাড়বে, তারপর কমবে, তারপর ওয়েজেসটা এতটাই বেশি যে ওখান থেকে রেভিনিউ থেকে এক্সপেন্সেস বেশি, যার ফলে কী বলা হবে, স্টেজেস অফ নেগেটিভ রিটার্ন। বুঝতে পেরেছিস? মানে কাজ করে লস হচ্ছে, সোজা কথা। এবার একটা কাজ করি, টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট আর অ্যাভারেজ প্রোডাক্ট, এদের মধ্যে একটা রিলেশন দেখি যে কোন সিচুয়েশনে ওরা কীরকমভাবে রিয়্যাক্ট করে। স্টেজ 1, যেই আমরা টেবিলটা পড়েছিলাম তার মধ্যে 3টেই ছিল, একটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এ প্রথমে মার্জিনাল প্রোডাক্টটা দেখ, ইনক্রিজেস ফার্স্ট, রিচেস দ্য ম্যাক্সিমাম, দেন স্টার্ট ডিক্রিজিং, এটা ফার্স্ট লেভেলে ছিল। ঠিক আছে? ঠিক এইটার পর এইটাকে দেখ, টোটাল প্রোডাক্ট ইনিশিয়ালি ইনক্রিজেস অ্যাট এ ইনক্রিজিং রেট অ্যান্ড সাবসিকুয়েন্টলি অ্যাট এ ডিমিনিশিং রেট, তারপরে তো স্টার্ট হয়, তার মানে তাও ইনক্রিজ হচ্ছে কিন্তু ডিমিনিশিং রেটে। এবার এখানে অ্যাভারেজ প্রোডাক্ট এই ম্যাক্সিমাম জায়গায় চলে যাবে, দেখ ইনক্রিজেস থ্রু আউট দ্য স্টেজ অ্যান্ড রিচেস দ্য ম্যাক্সিমাম। ওখানে ফিগারটা দেখবি 130 আছে, দুটো পরপর। বুঝতে পারলি? এরপর এটা মানে প্রথমে এইটা দেখবি, তারপর এইটা দেখবি, তারপর এইটা ভাববি, দেখবি বুঝতে সুবিধা হবে। সেকেন্ড স্টেজে কি, কন্টিনিউ টু ডিক্রিজ অ্যান্ড ইভেনচুয়ালি বিকেম জিরো, যখন এটা জিরো তখন এটা ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে এটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং রেট হবে, তারপর এটা চলে যাবে কোথাও একদম টপ লেভেলে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, কন্টিনিউ টু ইনক্রিজ অ্যাট এ ডিমিনিশিং রেট অ্যান্ড ইভেনচুয়ালি রিচেস দ্য ম্যাক্সিমাম। কোনো অসুবিধা? কন্টিনিউ টু ডিক্রিজ অ্যান্ড ইভেনচুয়ালি বিকেম জিরো, এটা তো পড়েই নিলাম। এইটা পড়ার পর এবার এটা পর, ফ্রম দ্য ম্যাক্সিমাম বিগিনস টু ডিক্রিজ, আর এটা চলে যাবে কোথায়, যখন নাকি এটা জিরোতে চলে গেল তখন এটা আবার আস্তে আস্তে, এটাও ম্যাক্সিমাম জায়গায় চলে গেছে এপি, এবার এটা আস্তে আস্তে নিচের দিকে নামা স্টার্ট করবে। এবার থার্ড স্টেজ, প্রথমে এটা পর, এটা নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় এটা তো ডিক্লাইন করবে, ডিমিনিশ, আর এটা যদি ডিমিনিশ হয় এটাও নিচের দিকে নামবে, কিন্তু বাট এটা পজিটিভই থাকবে সবসময়, কারণ আমরা এপি কখন পাই, টিপি ডিভাইডেড বাই লেবার্স, নাম্বার অফ লেবার। তো আজকে ডিভাইড করলে কখনই কোনো জিনিসকে আমরা জিরোও পাই না, ইভেন আমরা নেগেটিভ তো পাই না। বুঝতে পারলি? এর মধ্যে কোনো রকম অসুবিধা আছে? এবার আমরা যে টপিকটা তুলব সেটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ দ্য ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস। এই যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস কাজ করে, তার মানে একটা ভেরিয়েবল ফ্যাক্টর বাড়ানোর সাথে সাথে যে প্রথমে রিটার্ন বাড়ে, তারপর যে রিটার্ন কমে, তারপর একটা সময় নেগেটিভ হয়, এইটার এগেনস্টে কী এক্সপ্লেনেশনস রয়েছে এখানে বলবে। দেখ এখানে দুটো কারণ বলেছে, একটা হচ্ছে কজ অফ ইনক্রিজিং রিটার্ন, রিটার্নটা যে বাড়ে কেন বাড়ে।
ফার্স্ট ফুলার ইউটিলাইজেশন অফ ফিক্সড ফ্যাক্টর, এ তো নর্মাল একটা জিনিস। ফুলার ইউটিলাইজেশন অফ ফিক্সড ফ্যাক্টর, আমরা তো বলেছিলাম যে একখানা বিল্ডিংয়ে 100 জন কাজ করে, যত বাড়াতে থাকবি তত ক্যাপিটাল অ্যাসেট বা ফিক্সড ফ্যাক্টরসগুলো ভালো মতন ইউজ হতে থাকবে, যত ভালো মতন ইউজ হবে তত বেশি প্রোডাকশনস হবে। তো তার মানে এই যে রিটার্নটা যে বাড়ছে, কেন বাড়ছে, তার ফার্স্ট কারণ হচ্ছে ফুলার ইউটিলাইজেশন অফ ফিক্সড ফ্যাক্টর। বুঝতে পারলি? নেক্সট, ইনক্রিজ ইন এফিসিয়েন্সি। তারপর এটাও মনে করে দেখ, আমরা এক্সাম্পলে বলেছিলাম যে যখন একজন আছে তখন পুরো প্রোডাকশনস করার জন্য তাকে পুরো দৌড়াদৌড়ি করতে হতো ফ্যাক্টরির ভেতরে। যখন দুজন হলো তখন অটোমেটিক্যালি এ বলছে ভাই এটা একটু এগিয়ে দেয় না, ওটা একটু এগিয়ে দেয় না, তার মানে টাইম সেভিংস হচ্ছে, এফিসিয়েন্সি বাড়ছে, এফিসিয়েন্সি বাড়ার সাথে সাথে তাদের প্রোডাকশনসটাও বাড়ছে। বুঝতে পেরেছিস? তারপর আমরা দেখব যে কজেস অফ ডিমিনিশিং রিটার্ন, যে রিটার্নটা কেন এবার কমছে। ঠিক আছে, ডিস্টার্বিং দ্য অপটিমাম প্রপোর্শন। আজকে যেটা ম্যাক্সিমাম 100 জনের পর থেকে বা 100 জন যখন রিচ হলো, তারপরে যে প্রপোর্শনসটা যেটা অপটিমাম প্রপোর্শনস, ধর আজকে আমরা যেরকম করেছিলাম না 1:10 2:10 করতে 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 ধর 80:10টা হচ্ছে গিয়ে তোর অপটিমাম প্রপোর্শনস। যেই অপটিমাম প্রপোর্শনসটাকে ডিস্টার্ব করা স্টার্ট হলো, তার মানে 9:10 যখনই হয়ে গেল, তখন অটোমেটিক্যালি রিটার্নটা কী হবে, নিচের দিকে ফল করা স্টার্ট করবে। বুঝতে পারলি? এবার সেকেন্ড কি, ডিমিনিশিং রিটার্নের ইমপারফেক্ট সাবস্টিটিউটেবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশনস। সাবস্টিটিউটেবিলিটি মানেটা কি? অর্থাৎ একটা ফ্যাক্টার্সের পরিবর্তে আরেকটা ফ্যাক্টার্সকে ইউজ করা। তো আজকে সবসময় কি একটা ফ্যাক্টার্সের পরিবর্তে আরেকটা ফ্যাক্টর ইউজ করে তুই সেরকম রিটার্নটা তুলতে পারবি? যেরকম তোকে একটা এক্সাম্পল দিই, ধর আমরা যদি প্রোডাকশনসটা ক্যাপিটাল ইন্টেন্সিভে করতাম, তাহলে যেই পরিমাণ প্রোডাক্ট আমরা তৈরি করতে পারতাম, আজকে যদি সেটা আমরা লেবার ইন্টেন্সিভে করি, অর্থাৎ আমরা যদি ক্যাপিটালটাকে লেবার দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে কি আমরা সেই পরিমাণ আমরা কি আউটপুট জেনারেট করতে পারবো? কখনোই নয়। তো সেইটা হচ্ছে একটা কারণ, যে ইমপারফেক্ট সাবস্টিটিউটেবিলিটি অফ ফ্যাক্টরস of productions. Factors of productions are imperfect substitutes of each other. Up to some stage we can substitute one factor for another factor. For example, one labor can be employed in place of capital, but there is a limit to which one input can be substituted for another. Therefore diminishing return will operate because we cannot effectively substitute labor for capital. তার মানে একটা লিমিট পর্যন্ত তুই লেবারটাকে বাড়িয়ে বাড়িয়ে তুই তোর প্রোডাকশনসটাকে বাড়াতে পারবি, কিন্তু তারপর তুই কখনোই এটা বলতে পারিস না যে আমি আর মেশিনারি কিনবো না, আমি শুধুমাত্র লেবারদেরকে বাড়িয়ে প্রোডাকশনসটা সেম প্রপোর্শনসে বাড়াবো। কখনো সম্ভব? তোকে ক্যাপিটালটা বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা কি বলতো, আজকে ডিমিনিশিংয়ের যে প্রথম যে ইয়েটা ছিল, পয়েন্টটা ছিল যে অপটিমাম ভেরিয়েবল প্রপোর্শনস। অপটিমাম একটা প্রপোর্শনস হয় যে 8:10। এবার তুই যদি 8টাকে বারবার বাড়াতে, 8, তারপর 9, 9:10, 10:10, 11:10, 12:10, তার মানে ভেরিয়েবল ফ্যাক্টরটাকে তুই বাড়াচ্ছিস কিসের জন্য? যে আমি যাতে প্রোডাকশনসটাকে বাড়াতে পারি। আরে তার মানে তুই লেস ইম্পর্ট্যান্ট করে দিচ্ছিস কোনটাকে? ক্যাপিটালটাকে। তো ক্যাপিটালটাকে একটা লিমিট পর্যন্ত তুই রিপ্লেস করতে পারিস, সাবস্টিটিউট করতে পারিস, কিন্তু সেটাকে আলটিমেট কখনো তুই ভাবতে পারিস না। কথাটা বুঝতে পারলি? তুই আজকে সিঙ্গেল শিফটের পরিবর্তে তুই ডাবল শিফট করে প্রোডাকশনসটাকে বাড়াতে পারিস, তা বলে তুই 3বার 4টে শিফট করে তুই কখনো প্রোডাকশনস বাড়াতে পারবি না। তখন তোকে ফার্দার একটা ওয়ার্ক প্লেস কিন্তু তোকে আলটিমেটলি তৈরি করতেই হবে, নতুন একটা মেশিনারি কিনে ইনস্টল করতেই হবে। এটা হচ্ছে আরেকটা কারণ। নেক্সট, কজেস ফর নেগেটিভ রিটার্ন। নেগেটিভ রিটার্নের পেছনে কারণ কি? ফার্স্ট, ওভার ক্রাউডিং। ঠিক আছে, কেউ সবে ঝুট ঝামেলা এক্সকিউজ। নেক্সট হচ্ছে, একদম ঠিক, ম্যানেজমেন্ট প্রবলেম। আজকে যতজন, আজকে দেখ ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, কারণ যারা এমপ্লয়েড হয়েছে তাদেরকে তো এফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ তো করতে হবে, যেটা আমরা ক্লাস 11-এ পড়ে নিয়েছিলাম ইকোনমিক্সে, অপটিমাম ইউটিলাইজেশন অফ স্কার্স রিসোর্সেস। তো আজকে একটা সবচেয়ে ভ্যালুয়েবল বা কস্টলি রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস। এবার সেই জিনিসটাকে যদি ম্যানেজই করতে না পারে, তাহলে সেখান থেকে একটা প্রবলেম আসবে। এলোপাতারি যে যখন যা পারবে তাই করবে, তখন অটোমেটিক্যালি প্রোডাকশনসটা কমতে থাকবে, যার ফলে ওটা মার্জিনাল প্রোডাকশনস নেগেটিভ হয়ে যাবে, টোটাল প্রোডাকশনস নিচের দিকে নামতে থাকবে। বুঝতে পারলি? তার মানে প্রত্যেকটা সিচুয়েশানে যে রিটার্ন ইনক্রিজ হচ্ছে তার পেছনের কারণ কি, রিটার্ন কমছে ডিক্লাইন হচ্ছে তার পেছনের কারণ কি, রিটার্ন নেগেটিভ হচ্ছে তার পেছনের কারণ কি, প্রত্যেকটা কারণ কিন্তু আমরা বুঝে নিলাম কনসেপচুয়ালি। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্টেজেস অফ অপারেশনস অ্যান্ড দ্য ডিসিশনস টু প্রডিউস। আমরা এই চ্যাপ্টারটা কার পয়েন্ট অফ ভিউতে পড়ছি? প্রডিউসার্সের পয়েন্ট অফ ভিউতে।
প্রডিউসার্স বলবে যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, শর্ট টার্মে তো আমরা এটাই দেখলাম, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন দ্যাট ইজ রিটার্ন টু এ ফ্যাক্টর। এখানে তো আমি তিনটে সিচুয়েশনস দেখলাম, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। উনি জিজ্ঞাসা করছে তাহলে বলো দেখি আমাকে কোন স্টেজে প্রোডাকশনসটা করা উচিত, ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে, না থার্ড স্টেজে, বল দেখি তোরা। একজন প্রডিউসার, আমরা যতটুকুনি বুঝলাম কনসেপচুয়ালি, একজন প্রডিউসার কখনোই ফার্স্ট স্টেজে প্রোডাকশনস করবে না, থার্ড স্টেজে করবে না। ফার্স্ট স্টেজে কেন করবে না, আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই। ফার্স্ট স্টেজে তো বাড়ছে, টোটাল প্রোডাকশনস তো বাড়ছে, তাহলে টোটাল প্রোডাকশানে যদি বাড়ে তো রিটার্নটাও বাড়বে। তাহলে কখনো এরকম জায়গায় গিয়ে প্রোডাকশানস বন্ধ করে দেবে ও যখন এতটা দূর যেতে পারবে? তার মানে ফার্স্ট স্টেজে কিন্তু কখনোই প্রোডাকশানস বন্ধ করবে না। আর এইটা হচ্ছে থার্ড স্টেজ, যখন নাকি টোটাল প্রোডাকশানস নেগেটিভ হচ্ছে, এইখানেও কিন্তু কখনো প্রোডাকশানস করবে না, কারণ অত প্রোডাকশানস করে লাভ কি, মাঝখান থেকে রেভিনিউ নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ ওয়েজেস বেশি চলে যাচ্ছে, ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে প্রোডাকশনসটা করবে কোথায়, প্রোডাকশনসটা করবে সেকেন্ড স্টেজে। আর সেকেন্ড স্টেজেই আমরা দেখেছিলাম যে মার্জিনাল প্রোডাক্ট কিন্তু জিরো হয়ে যায়। তো যখন মার্জিনাল প্রোডাক্ট জিরো হয়ে যায় তখনই কিন্তু টোটাল প্রোডাক্ট ম্যাক্সিমাম হয়। তার মানে ম্যাক্সিমাম যেহেতু হয় স্টেজ টুতে, তাহলে একজন প্রডিউসার কোন স্টেজে প্রোডাকশনস করবে, সেকেন্ড স্টেজে। বুঝতে পেরেছিস?